আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম দর্শক, আপনার সামনে আসলাম দুটি কথা বলার জন্য। প্রসঙ্গ, ভারত কেন ভাঙবে। জি, একটু আলোচনা করা যাক। এই আশঙ্কা কেন ব্যক্ত করছে? 3 বছর আগে এই আশঙ্কা ব্যক্ত করেছিল মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। উনি বলেছিলেন, ভারতে যে মুসলমানদের উপর যেভাবে মুসলমান সংখ্যালঘুদের উপর যেভাবে নির্যাতন বাড়ছে, ভারত তার অখণ্ডতা বজায় রাখতে পারবে না, বা এভাবে চলতে থাকলে ভারত অচিরে ভেঙে টুকরো টুকরো হবে। এটা আমার কথা না, এটা বারাক ওবামার কথা। বছর 2 বছর, 2.5 বছর, 3 বছর আগে এই কথা বলেছিলেন উনি একজন মার্কিন সাবেক প্রেসিডেন্ট এবং অনেক জ্ঞান রাখেন পলিটিক্যাল সায়েন্স সম্বন্ধে। আজকে যে ভারত এবং 20 বছর পূর্বে যে ভারত, তার মধ্যে আসমান এবং জমিনের পার্থক্য, আকাশ পাতালের পার্থক্য। ভারত একটি গণতান্ত্রিক দেশ বললেও ভারত কিন্তু বর্তমানে একটা স্বৈরাচারী দেশ, এবং এই স্বৈরাচারী দেশকে শাসন করছে নরেন্দ্র মোদী নামক একজন মুসলিম হত্যাকারী, যা গুজরাটে কসাই খ্যাত। এই নরেন্দ্র মোদীর হাতে 1,000-এর উপর নাকি মুসলমান মারা গেছে। এদের রক্ত নরেন্দ্র মোদীর হাতে লেগেছে, আগুনে পুড়ে মেরেছে ট্রেনের মধ্যে। এরপরে এর হাতে অনেক রক্ত রঞ্জিত, এবং কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করেছে অমিত শাহ মোদী, এবং মণিপুরও খ্রিস্টানদেরকে হত্যাকাণ্ডের সাথে এই মোদী এবং অমিত শাহ জড়িত। ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে, কিন্তু ভারত বর্তমানে ধর্মনিরপেক্ষ না। এই মোদী এবং বিজেপি মনে করে হিন্দুত্ববাদ। তারা প্রচণ্ড মুসলিম বিদ্বেষী। একটা রাষ্ট্রের অনেকগুলা, একটা সুসংগতভাবে একটা রাষ্ট্র থাকতে হলে অনেকগুলা ম্যাটার, এখানে অনেকগুলা পয়েন্ট এখানে থাকতে হবে। এই পয়েন্টগুলো যদি কিছু কিছু না থাকে, তাহলে ওই রাষ্ট্রের একতাবদ্ধ, রাজ্যগুলো নিয়ে একতাবদ্ধ থাকার ভিত্তিটা দুর্বল হয়ে যাবে, এবং ক্রমান্বয়ে একসময় রাষ্ট্রটা ভেঙে যাবে, ভেঙে টুকরো টুকরো হবে, যে পথের দিকে ভারত এগোচ্ছে। এটা কারণ, একমাত্র কারণ হচ্ছে নরেন্দ্র মোদীর ফ্যাসিস্ট মোদী, অমিত শাহ, বিজেপি কট্টর মুসলিম বিরোধী, হিন্দুত্ববাদী। মুসলমানদেরকে বের করে দিবে ভারত থেকে, হিন্দুদের নিয়ে রাষ্ট্র চালাবে, রাষ্ট্র গঠন করবে, যা বাস্তব বিবর্জিত একটা সিদ্ধান্ত মোদির। আরেকটা জিনিস হচ্ছে, ভারতের মধ্যে যে আঞ্চলিকতা যে মাথাচাড়া দিয়ে উঠছে, এবং এটাকে উস্কে দিচ্ছে মোদী সরকার। যেমন বাংলায় যদি কথা বলে যে কোনো জায়গায়, তাহলে সেটাকে তারা বলছে, বাংলায় কথা বলতে তারা বলছে এটা তারা বাংলাদেশি। পশ্চিমবাংলার মানুষ হতে পারে বাঙালি, অনেক কোটি কোটি মানুষ আছে এখানে বাসিন্দা বাঙালি। তারা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, পেশাগত কারণে এবং বিভিন্ন কারণে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন যদি তোমরা এই বাংলা ভাষাভাষীর মানুষগুলোকে যদি বলো বাংলাদেশি, তাইলে তো তাদের কলিজায় আঘাত লাগবেই। আমরা যদি মোদিকে বলি তুমি হিন্দিতে কথা বলতে পারবে না, তোমার ভাষা হতে হবে উর্দু, তুমি মেনে নিবে মোদি? তুই মোদি মেনে নিবি? অমিত শাহ তুই মেনে নিবি? তোরা মেনে নিবি না, কেউ মেনে নিবি না তোরা। আরেকটা কথা হচ্ছে, এই যে বিভিন্ন রাজ্যের মধ্যে আলাদা আলাদা তাদের দাবি। যেমন কাশ্মীর, জম্মু কাশ্মীর ভারতের সাথে থাকতে চাচ্ছে না, ওইখানে চরম নিপীড়ন চালাচ্ছে, স্টিম রোলার চালাচ্ছে, মানুষ হত্যা করছে এই মোদি এবং অমিত শাহ।
অনেক কাশ্মীরি ভাই বোনকে শহীদ করেছে এবং রেপ করেছে বোনদেরকে এই ভারতীয় সৈন্যরা, এটা শোনা যায়। যার কারণে টুডোর টুমোরো এই কাশ্মীর কিন্তু ভারতের সাথে থাকবে না এবং এটা পাকিস্তানের সাথে যুক্ত হয়ে যাবে, পাকিস্তান এটাকে অ্যাটাক করে নিয়ে নেবে। এবার আসেন পাঞ্জাবের কথা। পাঞ্জাবের সেটা পুরনো স্বাধীনতা আন্দোলন, খালিস্তান। তারা পাঞ্জাবকে খালিস্তান বানাবে টুডোর টুমোরো। তারা ভারতকে সমর্থন করে না, ভারতের কেন্দ্রীয় সরকারকে তারা সমর্থন করে না। খালিস্তান এটা হয়ে যাবে রাষ্ট্র হিসেবে। তারপর আসেন সাউথের স্টেটগুলো অনেক রিচ, তারা ইকোনমিক্যালি। তারা হুমকি দিয়েছে ভারত যদি তাদের কেন্দ্রীয় সরকার যদি তাদের কথাবার্তা মতো কথা না শুনে, তাইলে তারা আলাদা হয়ে যাবে, স্বায়ত্ত শাসনের দিকে তারা চলে যাবে, তারা আর কেন্দ্রীয় শাসন মানবে না। এটা অনেকটা হুমকি দিয়েছে। থালাপতি বিজয় অলরেডি চ্যালেঞ্জ করেছে মোদিকে, সুপারস্টার থালাপতি বিজয় সাউথের মোদিকে চ্যালেঞ্জ করেছে এবং বলেছে মোদি ফ্যাসিস্ট, মোদি মুসলিম নির্যাতনকারী, সরাসরি ভাষণে বলেছে থালাপতি বিজয়। এটা কথা তো সত্য, একেবারে সত্য কথা। মোদি যে ফ্যাসিস্ট, মোদি যে মুসলিম হত্যাকারী, নির্যাতনকারী, এটা কথা সত্য। আমরা ভিডিওতে দেখেছি অনেকগুলো মসজিদ মাদ্রাসা এগুলো ভেঙে ফেলাচ্ছে, এমনকি কবরস্থানের কবরটা পর্যন্ত আঘাত করছে, কবরের যে পাকা যেই স্ট্রাকচারটা আছে সেটার উপর আঘাত করে ভেঙে ফেলাচ্ছে, চুরমার করছে। এগুলি কোন ধরনের জিজ্ঞাসা? ভারতের পতনটা তো খুব দ্রুত এগিয়ে নিয়ে এসছে এই সমস্ত কর্মকাণ্ডে। এখন আসেন হায়দ্রাবাদের দিকে। হায়দ্রাবাদ আলাদা একটা স্বাধীন দেশ ছিল। 47 সালে যখন ভারত স্বাধীন হয়েছিল, হায়দ্রাবাদ একটা আলাদা একটা দেশ ছিল, স্বাধীন দেশ। যার মুদ্রা ছিল, সেনাবাহিনী ছিল, বিমানবাহিনী ছিল, নৌবাহিনী ছিল। ভারত 4 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে সেনাবাহিনী লেলিয়ে দিয়ে হায়দ্রাবাদকে দখল করে নিয়েছে এবং হায়দ্রাবাদকে ভেঙে টুকরো টুকরো করে বিভিন্ন রাজ্যের সাথে মিশিয়ে দিয়েছে। তো এদের দাবি এটা যায় নাই, টুডোর টুমোরো এই দাবিটা আসবে। এখন আসেন পশ্চিমবাংলার দিকে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনি ক্ষেপে আছেন, কারণ বাংলায় কথা বললে বাংলাদেশি। মমতা ব্যানার্জি বলছে যে প্রয়োজন হলে তারা স্বাধীনতা সংগ্রামের দিকে এগিয়ে যাবে এবং প্রয়োজনে তারা ঢাকার সাথে যোগ দিবে, ঢাকার সাথে যোগ দিয়ে তারা দেশ চালাবে, বাংলাদেশের সাথে যোগ দিবে। এটা একটা। আর মুর্শিদাবাদের ওইদিকে, পশ্চিমবাংলার মুর্শিদাবাদের কয়েকটা জেলা খুলনার সাথে যোগ দিতে চায়। এদিকে করিমগঞ্জ, আসামের করিমগঞ্জকে এক প্রকার ভারত জোর করে নিয়ে নিয়েছে নেহেরু। এই একটা ফালতু একটা লোক এই নেহেরু কনস্পিরেসিতে কায়দা মোহাম্মদ আলী জিন্নাহ, নেহেরু এগুলো কনস্পিরেসিতে করিমগঞ্জ আজকে আসামের দিকে চলে গেছে। কিন্তু করিমগঞ্জের নামটা পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে মোদি। মুসলমান নাম হওয়াতে এটার নাম পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে। কত বড় জিজ্ঞাসা এই হিন্দুত্ববাদী মোদির। এরপরে আসেন সেভেন সিস্টার কিন্তু দে আর নট ইন্টারেস্টেড টু স্টে উইথ ইন্ডিয়া at this moment. They are not, they pay to lose their attention to stay with Indian mainland. They are trying to get isolated from India themselves. তো তারা স্বাধীনতা চাচ্ছে, তারা 7টা রাজ্য, তারা যদি একটু সুযোগ সুবিধা পায় তারা স্বাধীনতা। এর মধ্যে মণিপুর এগিয়ে আছে, অরুণাচল প্রদেশ, মণিপুর এগুলো এগিয়ে আছে। আর চীনের নেক দৃষ্টি আছে অরুণাচল প্রদেশের দিকে। 60 কিলোমিটার অলরেডি ঢুকে চীন দখল করে আছে। এগুলি চীনের সামরিক ঘাঁটি বানিয়েছে ওইখানে। ভারতের নেতারা এগুলো স্বীকারও করে না, একমাত্র রাহুল গান্ধী ছাড়া। মোদি এগুলো অস্বীকার করে, বলে যে কোনো জায়গা যায়নি। যাও, এরপরে এই
লাদাখের দিকে আসেন। 1963 সালে চীন ভারত যুদ্ধে চীন লাদাখের বিশাল একটা অংশ দখল করে নিয়েছিল, সেগুলি এখন চীনের আন্ডারে আছে, ওখানে সামরিক বেস বানিয়েছে। রাহুল গান্ধীর কথা অনুযায়ী সেই যে জায়গাটা দখল করেছে সেটা দিল্লির আয়তের চেয়ে অনেক বড়। যাক, আমরা দেখছি ভারতের জায়গাগুলো আস্তে আস্তে বেদখল হচ্ছে। এদিকে চিকেন নেক, সেভেন সিস্টারকে যদি আলাদা করতে হয় তাহলে চিকেন নেকটা আগে ভেঙে দখল করে নিতে চীনের দৃষ্টি আছে চিকেন নেকের দিকে। টুমোরো চীন এই চিকেন নেকটা দখল করে সেভেন সিস্টারকে মূল ভূখণ্ড থেকে আলাদা করে দেবে। তখন সেভেন সিস্টার তারা স্বাধীনতা ডিক্লেয়ার করবে। অলরেডি 7টা স্টেটের মধ্যে আলাদা আলাদা তাদের পতাকা আছে এবং আছে তাদের, শোনা গেছে। আর এইদিকে আরাকানে নাকি তারা বাংলাদেশের সাথে যোগদানের ইচ্ছা পোষণ করেছে, অথবা আমেরিকার একটা প্ল্যান আছে যে বাংলাদেশের সাথে যোগদান করানো। তো সব কিছু মিলিয়ে ভারতের অর্থনীতি বর্তমানে খুব খারাপ অবস্থা, নাজুক অবস্থা। বাংলাদেশের সাথে টেক্কা দিতে গিয়ে বাংলাদেশকে ভিসা বন্ধ করে মোদি ভারতের অর্থনীতি 12টা বাজিয়েছে। কলকাতার ব্যবসায়ীরা পথে বসে গেছে। তারা বলছে তাদের এখন যেই ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়া ছিল 1 লাখ 1.5 লাখ টাকা, তারা এখন মূল টাকাতে তারা লস হয়ে যাচ্ছে। তাদের এখন কোনো বাংলাদেশি ট্যুরিস্ট, বাংলাদেশি রুগী না আসাতে তাদের ব্যবসা লাটে উঠেছে। ভারতের চিকিৎসা শিল্প, যেটা বাংলাদেশিদেরকে বেস করে গড়ে উঠেছিল। নিউ মার্কেটের ব্যবসায়ীরা পথে বসেছে, তারা আন্দোলন করছে। তারপর পেঁয়াজ ব্যবসায়ীরা পেঁয়াজ পচে বসে গেছে, আলু পচে বসে গেছে। এই শুভেন্দু অধিকারীর মতো একটা বাস্টার্ড এর পিছনে ইন্ধন জুগিয়েছে মোদির সহায়তা নিয়ে। ময়ূর রঞ্জন একজন সাংঘাতিক আছে, আমি তাকে সাংবাদিক বলি না, তার আচার আচরণে একটা ব্যাঙের মতো নাচায় খালি। তো তাদের এই সমস্ত কর্মকাণ্ডে সব কিছু মিলে তারা সব জায়গায় কেন্দ্রীয় সরকারে উস্কে দিচ্ছে, এবং এই উস্কানিতে ভারত একদিন টুকরো হবেই, টুমোরো। আর ভারতের অর্থনীতি খুব খারাপ হয়ে গেছে। বিগত ভারতের ইতিহাসে ডলারের বিপরীতে এত নিচে রুপি নামে নেই। বাংলাদেশের অর্থনীতি সবল হচ্ছে, ভারতের অর্থনীতি দুর্বল হচ্ছে। আমেরিকা 50% ট্যারিফ দিয়েছে, আরও ট্যারিফ দিবে বলছে, এবং আমেরিকা ইউরোপকে আহ্বান জানাচ্ছে 100% ট্যারিফ দেওয়ার জন্য। এই আমেরিকার ট্যারিফে ভারতের গার্মেন্টসের বড় বাজার এবং অন্যান্য এক্সপোর্ট সামগ্রীর বড় বাজার হচ্ছে আমেরিকা। যেখানে আমেরিকা ট্যারিফ দিয়ে দিচ্ছে, 100 টাকার একটা পণ্য বিক্রি করলে 50 টাকা আমেরিকাকে দিয়ে দিতে হবে ট্যারিফ হিসেবে, ট্যাক্স হিসেবে। আমেরিকা বলেছে ভারতের ট্যাক্স অনেক বেশি, ভারত আমদানি করে কম, রপ্তানি করে বেশি, এবং তারা অতিরিক্ত ট্যাক্স, কেউ রপ্তানি করলে অতিরিক্ত ট্যাক্স তারা নির্ধারণ করে। যার কারণে এখন আমেরিকা ঢুকিয়ে দিয়েছে ভারতকে, মোদিকে ওর পাশায় বেশ কয়েকবার লাথি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের মানুষ প্রতিবেশী ভারত, শুধু বাংলাদেশ না, ভারতের যত প্রতিবেশী আছে প্রত্যেকটা দেশের মানুষ ভারত বিদ্বেষী। এগুলোর কারণ ভারতের দাদাগিরি, আগ্রাসিভ মনোভাব, হিন্দুত্ববাদী এবং নাক গলানো যেখানে সেখানে, এবং কবজা করে রাখার, দখল করে রাখার একটা প্রবণতা, সম্প্রসারণ নীতি। এই সমস্ত কিছু ভারত বিচ্ছিন্ন হয়ে গেছে প্রতিবেশী দেশগুলোর সাথে। কার সাথে বিচ্ছিন্ন আমি বলি, চীনের সাথে বিচ্ছিন্ন, পাকিস্তানের সাথে বিচ্ছিন্ন, বাংলাদেশের সাথে বিচ্ছিন্ন, নেপালের সাথে বিচ্ছিন্ন, ভুটানের সাথে বিচ্ছিন্ন, মালদ্বীপের সাথে বিচ্ছিন্ন, তারপর মায়ানমারের সাথে বিচ্ছিন্ন, এবং আফগানিস্তানের সাথেও বিচ্ছিন্ন। এখন প্রত্যেকটা কিছুতে ভারতের পররাষ্ট্রনীতি, ভারতের অর্থনীতি সব কিছু মার খেয়েছে পাকিস্তান, কম্পেয়ার উইথ পাকিস্তানের পররাষ্ট্রনীতি অনেক সফল বর্তমানে। পাকিস্তানের সেনাপ্রধানের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ডোনাল্ড ট্রাম্পের, পাকিস্তান সরকারের সাথে
হঠাৎ করে গত পরশুদিন সৌদি আরবের সাথে পাকিস্তান একটা সামরিক চুক্তি করেছে যে পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব এগিয়ে আসবে। সৌদি আরব মনে করবে সৌদি আরব আক্রান্ত হয়েছে। সৌদি আরব আক্রান্ত হলে পাকিস্তান মনে করবে সৌদি আরব পাকিস্তান আক্রান্ত হয়েছে। পাকিস্তান ইজ এ নিউক্লিয়ার স্টেট। পাকিস্তান একটা পারমাণবিক শক্তিশালী দেশ, মুসলিম দেশ। ভারতের থেকে পারমাণবিক অস্ত্র, নিউক্লিয়ার ওয়ারহেড পাকিস্তানের কাছে অনেক বেশি আছে। এখন পাকিস্তানের অর্থমন্ত্রী সম্ভবত ডিক্লেয়ার করেছে যে প্রয়োজনে নিউক্লিয়ার ওয়েপন্স দিবে সৌদি আরবকে, এবং সৌদি আরব এই চুক্তির মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে এসে আশ্রয় নিয়েছে সৌদি আরব। এখন অন্যান্য আরব দেশও বলছে তারা পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করবে। এখন পুরো সমীকরণ চেঞ্জ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের এই পাকিস্তানের সাথে সৌদি আরবের এই ডিল চুক্তি। আমেরিকার আধিপত্য, আমেরিকার প্রভাব এবং ইসরায়েলের প্রভাব অনেকটা খর্ব হতে যাচ্ছে মিডল ইস্টে। হঠাৎ করে কাতারকে যে আক্রমণ করলো গত পরশুদিন ইসরায়েল, এই আক্রমণে এই চুক্তিতে আরও ত্বরান্বিত হয়েছে, দ্রুত হয়েছে পাকিস্তানের সাথে সৌদি আরবের। এখন কাতারও হয়তো চুক্তি করে নিবে এবং যা সবাই চুক্তি করবে। তাইলে সবাই চুক্তি করলে যে কোনো একটা দেশ আক্রান্ত হলে পাকিস্তান মনে করবে পাকিস্তান আক্রান্ত হয়েছে। পাকিস্তান একটা পারমাণবিক শক্তিশালী দেশ। ওই দেশগুলোর যদি পাকিস্তান যদি অন্তত পাঁচটা করে নিউক্লিয়ার ওয়েপেন দিয়ে দেয়, আমি একটা হিসাব করি, সৌদি আরব, কাতার, ওমান, আবুধাবি, তারপর হচ্ছে বাহরাইন এবং আশেপাশের যে দেশ, এগুলোর যদি চার পাঁচটা করে পারমাণবিক বোমা দিয়ে দেয়, তখন আরও খারাপ হবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবও মিডল ইস্ট থেকে অনেক কমে গেছে এবং আস্থা রাখছে সৌদি ক্রাউন প্রিন্স পাকিস্তানের উপর, একটা নির্ভরযোগ্য আস্থা রাখছে, যার কারণে এই চুক্তিটা হয়ে গেল। এই দিক থেকে পাকিস্তান লাভবান হবে, ভারত ক্ষতিগ্রস্ত হবে। বেশি বাড়াবাড়ি ভারত করলে লক্ষ লক্ষ শ্রমিক সৌদি আরবে কর্মরত সবগুলো বের করে দিবে, সারা মিডল ইস্টে কর্মরত সবগুলো বের করে দিবে মিডল ইস্টের সরকার, আর অর্থনীতির উপর 12টা বাজবে ভারতের। আসলে ভারতের তো নিজের বলতে কিছু, ভারত এই দিক সেদিক থেকে ভিক্ষা করে খাই। ভারত হচ্ছে ভিক্ষুক জাতি। এই ভারত ছিল টুকরো টুকরো, বৃহৎ ভারত যখন ছিল না, আমরা ইংরেজ পূর্ববর্তী মোগলদের কথা বলি, মোগল পূর্ববর্তী ভারত একতাবদ্ধ রাষ্ট্র ছিল না, বিভিন্ন টুকরা অনেকগুলো টুকরায় বিভক্ত হয়েছিল এবং এক একটা টুকরা এক একজন রাজায় শাসন করত। ইব্রাহিম লোদিকে প্রথমবার পরাজিত করতে পারে না, দ্বিতীয়বার পরাজিত করতে পারে না, তৃতীয়বার পরাজিত করে ভারতে ঢুকে গেছে বাবর, মুঘল সম্রাট বাবর। তখন এই ভারতকে কবজা করছে এবং ভারতকে কবজা করে পুরো ভারতের সব রাজ্যগুলোকে দখলে নিয়ে বাবর একটা সালতানাত, একটা কমান্ডের অধীনে নিয়ে এসছে, সেটা হচ্ছে মুঘল বাদশার আন্ডারে। সারা ভারত চলবে মুঘল বাদশার একটা হুকুমের উপর। তাহলে কে করলো ভারতকে একতাবদ্ধ? সেখানে মুসলমানদের অবদান, ভারতীয় হিন্দুদের কোনো অবদান নেই। তারা ভারতের স্বাধীনতা যুদ্ধে মুসলমানদের অবদান আছে, সেটা ভারতীয় অনেক নেতাই স্বীকার করেন। আজকে মোদিরা লম্বা কথা বলে, ইতিহাস জানে না, কিচ্ছু জানে না, মূর্খর দল। তারা ভারত শাসন করতে আসছে, লম্বা কথা বলছে। তো এই সব কিছু মিলে ভারত এবং আমরা একজন মুসলমান হিসেবে আমরা গাজাবাতুল হিন্দ, আমরা বিশুদ্ধ কিছু হাদিস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন হিন্দ সম্বন্ধে, হিন্দ অর্থাৎ ভারত সম্বন্ধে। সেখানে এক জায়গায় বলছে যে ভারতের রাজাদেরকে একটু খেয়াল করবেন, রাজাকে বলে না, রাজাদেরকে, অর্থাৎ বহু বচন। তার মানে ওই রাজারা, ভারত বিভক্ত হয়ে টুকরো হয়ে যাবে এবং রাজাদেরকে ধরে নিয়ে যাবে শিকলে বেঁধে জেরুজালেমে বিচারের জন্য। আবার আরেকটা হাদিসে আমরা পাই ভারত টুকরো হবে চীনের দ্বারা, চীনে ভারতকে শেষ করে দিবে, টুকরো করে দিবে। এটা আরেকটা হাদিসে আমরা জানি, এটা সহি ইয়েতে। আর কিতাবুল ফিতানে অনেক কিছু এই ধরনের আছে। আমরা মুফতি কাজী ইব্রাহিমের কথাবার্তা তো আমরা অনেক কিছু দেখি, আমরা
বাস্তব তার নবীজির যে হাদিসগুলা এবং সেই হাদিসগুলা যে এখন আস্তে আস্তে মিলে যাচ্ছে। এবং আরেকটা হাদিসে বলছে যে পশ্চিম দিকে সূর্য উঠবে, সেই আলামত কিন্তু বিজ্ঞানীরা গত কয়েকদিন আগে দিয়েছে, পশ্চিম দিকে সূর্য ওঠার সম্ভাবনা আছে নিকটে। এবং পৃথিবীর ঘুরছে কিন্তু উল্টা ঘুরছে, পৃথিবী আগে যেই ডিরেকশনে ঘুরতো এখন তার ঠিক বিপরীত ডিরেকশনে পৃথিবী ঘুরছে। এগুলো কি আলামত দেয়? এগুলো সব কিছু এই যে কিয়ামতের নিশানের দিকে চলে যাচ্ছে, কিয়ামতের আলামত এগুলি দিচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।